খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুন্তি টাকা। মুখ্যমন্ত্রী বললেন কাউকে ছাড় দেওয়া। অগাস্টেই কি জ্যাকপট? সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ইঙ্গিত সরকারের। মৃত্যুর পর কালিমা মুক্ত হলেন মনমোহন সিংহ। ক্লিন চিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল যথেষ্ট তথ্য প্রমাণ ছিল না। 20, 25, 30 কোটিতে আর চার্ম নেই। যারা ভালো তৃণমূল হয়েছে। বীরভূমের জকের ধন কি বলছেন কল্যাণ? পরিবারের পর এবার খোদ মদন মিত্র। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা। 3টি অ্যাকাউন্টের লেনদেনে মিলল কোন বিস্ফোরক সূত্র? সব না জেনে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়াটা মূর্খামি। হঠাৎ কেন এমন বললেন টোটা রায়চৌধুরী? পঞ্চায়েত বিল নিয়ে বড় কথা বলছিলেন নওশাদ, পাল্টা জবাবে চুপ করিয়ে দিলেন মন্ত্রী দিলীপ। হঠাৎ বৈঠক সিপিআই, সিপিএম ও লিবারেশনের শীর্ষ নেতারা। বড় কোনো প্ল্যান ছকে বামেরা? কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো? সূর্যগ্রহণের সময় রাহু যোগ। আগামী 15 দিন এই 4 রাশির জন্য ভয়ঙ্কর সময়। তালিকায় কারা? এবার এনসিপিআইকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে কালীঘাট তৃণমূল। মায়ের হাতে রান্না খাবো। 40 দিন পর সম্ভাজি নগরের বাড়িতে আরশোলাদের প্রধান দ্বীপকে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার নিন্দা ভারতের। রাষ্ট্রসংঘে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর আর্জি। দক্ষিণবঙ্গে আজ থেকেই হাওয়া বদল। উইকেন্ডে ঘোর দুর্যোগ এই 5 জেলায়। হাতে রক্ত লেগে কি পেলেন? নিট বাতিলের অনুরোধ সাংসদের। ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও মিলবে না স্বস্তি। দেখা দেবে অন্য সমস্যা। বড় খবর দিল আবহাওয়া দপ্তর। এমবোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার আইএফএবির। সত্যি কি আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছিল? আমি কিন্তু বলবো আপনাদের জন্যই। ইডি দপ্তরে ঢোকার আগে চটে গেলেন মদন। চোখের চিকিৎসা করতে বিদেশে যেতে চান। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। ধর্মতলার নিট আন্দোলনে গ্রেপ্তার 16 জনকেই জামিন। মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও। কোটি কোটি নগদ ও কেজির পর কেজি সোনা। পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়র বাড়িতে টাকার পাহাড় উদ্ধার করতে ঢুকলো পেল্লায় ট্রাঙ্ক। 240 টাকার বদলে স্কুলে 2000 টাকা ফি। এসডিও অফিসের সামনে ছাত্রদের বিক্ষোভ। ককরোচ জনতা পার্টি ও হিপি সংস্কৃতি। 60-এর দশকের বিচারধারা ভিন্ন মোড়কে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় চাকরির সুযোগ। 1450 জন কর্মী চাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। ভরা পার্লামেন্টে গোমূত্র এক্সপার্ট বলে ব্যঙ্গ প্রিয়াঙ্কার। জানেন আইআইটি মাদ্রাস ডিরেক্টর কামাকোটির শিক্ষাগত যোগ্যতা, কীর্তি? রাঁচির ভিডিওকে মৌলালির বোর্ডে প্রচার। সৃজন দেবাঞ্জনদের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাল্টা বামেরা কি বলছে? মাঝরাতে সিপিএম সদর দপ্তরে সাদা পোশাকের পুলিশ। ঐশী ঘোষকে গ্রেপ্তারের চেষ্টায় উত্তাল সংসদ। বিজেপি আরএসএস এর কাছে ক্ষমা চাইব না। ছাত্রদের উপর গুলিকাণ্ডে অবস্থানে অনর রাহুল। শাহের দিকেই আঙুল। হাসপাতালে চিকিৎসা চলছিল। অস্ত্রোপচারের আগে দ্বিতীয় হার্ট অ্যাটাক। দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। মৃত্যুর পর কয়লা খনি বন্টন মামলায় ক্লিন চিট পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। 2015 সালের মনমোহনের বিরুদ্ধে মামলা বন্ধের সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা, কিন্তু তাদের সেই ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিশেষ আদালত মনমোহনকে সমন পাঠায়। সিবিআই আদালত বিচারের মুখোমুখি হতে বলে, কিন্তু বুধবার বিশেষ সিবিআই আদালতের সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল কয়লা খনি বন্টন দুর্নীতি মামলায় মনমোহনের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ বা কার্যকারণী ছিল না। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ মনমোহনকে মরণোত্তর ক্লিন চিট দিল। আদালত জানিয়েছে সাধারণত আবেদনকারীর মৃত্যুর দরুন মামলা অকার্যকর হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখা গিয়েছে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করা বা প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করার মতো জোরালো কোনো কারণই ছিল না সংশ্লিষ্ট বিচারকের কাছে। 2024 সালের ডিসেম্বর মাসে মারা যান মনমোহন, কিন্তু কয়লা খনি বন্টন দুর্নীতি মামলা তার সম্পর্কে বিশেষ আদালত যে বিরূপ মন্তব্য করেছিল তার রেশ কাটেনি শেষ দিন পর্যন্ত। আদালতে সেই নিয়ে সওয়াল করছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংঘভি। তারা জানান 2014 সালের 27 আগস্ট এবং 21 অক্টোবরে ক্লোজার রিপোর্ট পেশ হয়, কিন্তু তারপরও বিশেষ আদালতের বিচারক সেই ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেন এবং মনমোহনের বিরুদ্ধে মামলা বহাল রাখেন। 2015 সালের 11 মার্চ মনমোহনকে সমন পাঠানো হয়। বলা হয় বিচারের মুখোমুখি হতে। এদিন আদালতে সিব্বল যুক্তি দেন যে বিশেষ আদালত মামলা পরিচালনার অনুমতির অপেক্ষা পর্যন্ত করেনি, আগ বাড়িয়ে সেটি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এরপরই মনমোহনকে ক্লিন চিট দিয়ে আদালত বলে বিশেষ আদালতের বিচারক কেন ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেছিলেন তার সপক্ষে কোনো জোরালো কারণ দেখতে পাচ্ছি না আমরা। মামলার গুরুত্ব বিচার করে আমরা ওই নির্দেশ খারিজ করছি এবং মামলা বন্ধে সায় দিচ্ছি। আদালত আরো বলে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট গ্রহণের ক্ষেত্রে কিছু মানদণ্ড রয়েছে। ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না।
বীরভূমে সোনা টাকার পাহাড়। বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলেছে জক্কের ধন। টাকা গোনা চলছেই, আনা হয়েছে অসংখ্য ট্রাক। টাকা গোনার মেশিনও এসেছে প্রচুর। শুধু টাকা নয়, সোনা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। সামনে এসেছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও তার আত্মীয়ের মিনারের নাম। জানা গিয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ির সংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, ওই ব্যবসায়ী টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময় তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। অন্যদিকে বীরভূমের এই অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বীরভূমের এই অভিযান, মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমের পোস্ট সব নিয়েই মুখ খুললেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলছেন, বীরভূম জেলা তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। এতদিন ধরে তো বলেছে যে বাঘ গোটা বীরভূম জেলা নিয়ন্ত্রণ করত। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে যারা আজকে ভালো তৃণমূল হয়ে গিয়েছে, যিনি আজকে এনডিএ এর শরিক হয়ে গিয়েছেন, তাদের গ্রেপ্তার হবে কিনা সেটা বলুন। বাংলার মানুষ তো এখন সেটা জানতে চায়। 20 কোটি, 25 কোটি, 30 কোটি, এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে। আর সাংসদ যারা গেছে ওই নতুন কোম্পানিতে এনডিএ এর শরিক হয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। এটাই প্রথম নয়। ঋতব্রত তৃণমূল তথা ভালো তৃণমূল এবং এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের নিয়ে এর আগেও মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার চূড়ান্ত তৎপরতা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কোটি কোটি টাকার কেলেঙ্কারির খোঁজে আজ 29শে জুলাই 2026 বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে তিনি নির্দিষ্ট সময় তদন্তকারীদের মুখোমুখি হন। এটি সূত্রে খবর, এই তলবের মূল নেপথ্যে রয়েছে তার পরিবারের সদস্যদের ব্যবহৃত 3টি ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, জানিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য যাচাই করতে চান তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের দাবি, কামারহাটি ও টিটাগড় সহ বিভিন্ন পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বহু অযোগ্য প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ার বিনিময়ে কিছু এজেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছিল। এই টাকা ঘুরপথে কোথায় গিয়েছে তা চিহ্নিত করাই কেন্দ্রীয় এজেন্সির মূল লক্ষ্য। এই মামলার তদন্তের সূত্র ধরেই গত জুন মাসে বিধায়কের একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। তদন্তের জাল গুটিয়ে আনতে ইডি আধিকারিকরা গত সপ্তাহে বিধায়কের পরিবারের বাকি 3 সদস্যকে সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন। ছোট ছেলে শুভরূপ মিত্র গত 22শে জুলাই বুধবার তাকে প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। বড় ছেলে শরৎ মিত্র গত 23শে জুলাই বৃহস্পতিবার প্রয়োজনীয় আর্থিক নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টস ডিটেইলস নিয়ে ইডি দপ্তরে হাজির হন তিনি। স্ত্রী অর্চনা মিত্র গত 24শে জুলাই শুক্রবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে নিজের বয়ান রেকর্ড করেন। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই 3টি ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক উৎস এবং লেনদেনের ধরন খতিয়ে দেখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া কোনো অর্থ সরাসরি বা ঘুরপথে এই অ্যাকাউন্টগুলিতে লেনদেন হয়েছিল কিনা তা মেলানোর চেষ্টা করছেন আধিকারিকরা। দুর্গাপ্রসাদ হয়ে শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন টোটা রায়চৌধুরী। তার আগে পথিকৃত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির বিষয়ে আড্ডা দেওয়ার মাঝে কথা বললেন সিজেপি আন্দোলন নিয়ে। কেন তিনি কখনো কোনো বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়? এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া না জানানোর কারণ প্রকাশ্যে নেই আজকাল .in-কে টোটা রায়চৌধুরী বলেন, না সিজেপি নিয়ে চুপ করে থাকিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো সম্পূর্ণ চিত্রটি না জেনে প্রতিক্রিয়া দেওয়াটা আমি মূর্খামি মনে করি। আমি ছোটবেলা থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে, কিছু বলার আগে, বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু বলার আগে সম্পূর্ণ বিষয়টির সম্পর্কে আমাকে জানতে হবে। অর্ধেক জেনে বা অন্যরা যেহেতু প্রতিক্রিয়া দিচ্ছে, তাই আমাকেও প্রতিক্রিয়া দিতে হবে। আগ বাড়িয়ে এই বোকামিটা আমি কোনো দিনও করিনি। আজ পর্যন্ত কেউ দেখেনি যে আমি কোনো প্রতিক্রিয়া দিয়েছি, এবং যেচে প্রতিক্রিয়া আমি দিতে যাই না। তিনি এদিন আরও বলেন, সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজের খবর পোস্ট করি, কিন্তু কেউ যদি আমার প্রশ্ন করে তখন আমি আমার প্রতিক্রিয়া জানাই। এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে আগে আমায় বিষয়টিকে জানতে হয়েছে, সে যে বিষয়টা আসলে কি, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাস না জেনে হঠাৎ করে একটা বলা, এবং যারা যারা কুশলী এই মঞ্চে তাদের সম্পর্কে সম্পূর্ণ না হলেও 80% জ্ঞান না রেখে মুখ খোলাটা আমি মনে করি বিচক্ষণতার পরিচয় দেওয়া হলো না। প্রসঙ্গত, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে অন্তত সিংহের ভূমিকায় দেখা যাবে জিতকে। নন্দী মুভি প্রযোজিত ছবিটি চলতি বছরের স্বাধীনতা দিবসে ঠিক মুখে 14ই আগস্ট মুক্তি পাচ্ছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল ভোটে পাশ হয়েছে পঞ্চায়েত সংশোধনী বিল। নতুন আইনে প্রধান ও উপপ্রধানদের কিছু প্রশাসনিক ক্ষমতায় পরিবর্তন আনা হয়েছে এবং পঞ্চায়েতের অর্থ ব্যয়ের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য গ্রামীণ উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করা। এই প্রসঙ্গে বিধানসভায় নওশাদ সিদ্দিকীর জোরালো প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। মন্ত্রী দিলীপ ঘোষ ব্যাখ্যা করেছেন কেন পঞ্চায়েত সংশোধনী বিল পাশ হওয়া উচিত। এই ভিডিওতে জানুন সংশোধনী বিলে কি কি পরিবর্তন হয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় কি প্রভাব পড়তে পারে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান জনস্বার্থ সংশ্লিষ্ট সামাজিক অর্থনৈতিক সংকট এবং মোদী সরকারের নীতিসমূহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে দিল্লিতে এক যৌথ পর্যালোচনা বৈঠকে মিলিত হল দেশের প্রধান তিনটি বামপন্থী দল। মঙ্গলবার 28শে জুলাই দিল্লির চারু ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কাকতালীয়ভাবে এই দিনেই ছিল চারু মজুমদারের 54তম শহীদ বার্ষিকী। বৈঠকের শুরুতেই উপস্থিত শীর্ষ বাম নেতৃবৃন্দ বিপ্লবী কমরেড চারু মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বৈঠকে সিপিআই এর প্রতিনিধিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ডি রাজা, রামাকৃষ্ণ পান্ডা এবং ডক্টর গিরিশ। সিপিআইএম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য এম.এ. বেবি এবং অরুণ কুমার। অন্যদিকে আয়োজক দল সিপিআইএম-এল লিবারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রবি রায়, সঞ্জয় শর্মা, সুচেতা দে, শ্বেতা রাজ ও প্রভাত চৌধুরী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তিন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ঐতিহাসিক যন্তর মন্তর আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ও যুব সমাজের অর্জিত অভাবনীয় বিজয়কে পূর্ণ সমর্থন ও অভিনন্দন জানান। পুলিশের দমন পীড়ন, ভয়ভীতি ও বাধা সত্ত্বেও যে বীরত্ব, কৌশল এবং ধারাবাহিক লড়াকু মনোভাব নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলি এবং সিজেপির ছাত্র যুব কর্মীরা রাজপথে লড়াই চালিয়ে গেছেন তার ভূয়সী প্রশংসা করা হয়। নেতৃত্বের বক্তব্য, এই আন্দোলনের প্রবল চাপের মুখে নতি স্বীকার করেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারী ছাত্র যুব কর্মী ও নেতাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ধরনের প্রতিহিংসামূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ স্পষ্ট জানান, পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার আমূল কার্যকর সংস্কার এবং দেশের প্রতিটি যুবকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের অধিকার আদায়ে যন্ত্র মন্ত্রের এই প্রতিরোধের চেতনাকে আগামী দিনে আরও জোরদার করে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অগাস্ট মাসের 12 তারিখ হতে চলেছে সূর্যগ্রহণ। আর এই গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। পঞ্জিকা এবং জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুসারে এবছরের অগাস্ট মাসের এই সূর্যগ্রহণ অনেক রাশির জন্য শুভ লক্ষণ বয়ে আনছে না। গ্রহণের সময় গ্রহের অবস্থান এবং বিশেষ করে রাহু যোগের সৃষ্টি কিছু মানুষের জীবনকে অশান্ত করে তুলবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গ্রহণ 4টি বিশেষ রাশির জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে আর এর প্রভাব থাকবে আগামী 15 দিন পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্রে রাহুকে একটি অধরা ও ছায়াময় গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সূর্যগ্রহণের সময় রাহু যখন কোনো রাশিকে প্রভাবিত করে তখন সেই রাশির জাতক জাতিকার ব্যক্তিরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেন। এর ফলে মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা এবং আর্থিক ক্ষতির মতো সমস্যা দেখা দিতে পারে। গ্রহণের শুরু এবং তার পরবর্তী 15 দিন এই নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলে মেষ রাশি। এই সময়টি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। চলমান কাজে অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ব্যবসা হোক বা অন্য কোনো কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এবং কথাবার্তায় সংযম অবলম্বন করুন। সিংহ রাশি, এই সময় স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে, এটি আপনাকে কষ্ট দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যে কোনো কাগজপত্রের ব্যাপারে খুবই সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি, এই সময়টা আর্থিকভাবে চাপপূর্ণ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন এবং ধার করা পুরোপুরি এড়িয়ে চলুন। কুম্ভ রাশি, আপনি পারিবারিক কলহ বা মানসিক অস্থিরতার সম্মুখীন হতে পারেন। ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং গাড়ি চালানোর ঝুঁকি এড়িয়ে চলুন। তোলাবাজি দুর্নীতির অভিযোগ, রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। এবার গ্রেপ্তার করা হলো উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দাপুটের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে। হুগলির গুড়াব গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। আবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে সুপ্রিম কোর্ট আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘন ঘটা প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে।